তৃতীয় মাত্রার পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় মাত্রার আমরা রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আমরা কথা বলি শুধুমাত্র রাজনৈতিক নেতা এবং নেত্রীদের সাথে। আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি আসলে শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি একজন চিকিৎসক, তিনি একজন অভিনেত্রী, তিনি একজন লেখক, পাশাপাশি তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। কথা বলছি আপনাদের অত্যন্ত পরিচিত জন ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি আপার সাথে সমসাময়িক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জানতে চাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা বাংলাদেশেরই আপনি তরুণদের কাছে বা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাদের সকলের কাছে, আপনার অসংখ্য রোগীর কাছেও আপনি পরিচিত ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টি। এই পরিচিতিটা কেমন লাগে? পরিচিতিটা আসলে প্রত্যেকটা মানুষই সবসময় আকাঙ্ক্ষা করে যে তার অস্তিত্ব মানুষের মনে পতিত হোক কোনো না কোনোভাবে। তো আলহামদুলিল্লাহ যে আমার একটা অস্তিত্ব বা একটা পরিচিতি সবার মাঝে আছে। কখনো এটা হয়তো কারো কাছে খুব প্রিয়, কখনো কারো কাছে অপ্রিয়, তবে অস্তিত্ব আছে এবং পরিচিতি আছে, এটা শিওর। তো আমি চাই যে আমার এই পরিচিতিটা ভালোভাবে কাজে লাগানোর এবং যেটা আমাদের নেশনের জন্য কল্যাণকর হবে। আলোচনা সমালোচনা দুটা নিয়ে আপনি সমালোচনাটাকে কিভাবে দেখেন? আসলে সমালোচনাটা যখন গঠনমূলক হয় তখন এটা মানুষের ব্যক্তিত্বকে এবং তার চলতি পথকে অনেক বেশি সমৃদ্ধ করে। তো গঠনমূলক সমালোচনা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কিছু আছে না যে একটু আজাইরা টাইপ আলোচনা, যেগুলোর আসলে কোনো ভিত্তিই নাই, তো সেগুলো পরিহার করলে আমার মনে হয় ভালো হয়। 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে আমরা আসলে নতুন সাবরিনা কেমন? সাবরিনা সবসময় পুরানো। হ্যাঁ, আমি আগেও আমার ব্যাপারগুলো নিয়ে যেভাবে বলেছি সোচ্চার হয়েছি। 5ই আগস্টের পরেও আমার রূপের কোনো রকম চেঞ্জ হয় নাই। আমি যা বলতাম, যা বলেছি সেগুলো আমি বলেই যাচ্ছি। এবং আমার এই কথাগুলো একেবারে খাঁটি আমি এজন্যই বলবো যে যখন আমি কারাগারে ছিলাম তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ কারাগারে ছিল, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের। আমি যদি একটা কথাও ভুল বলতাম পরবর্তীতে, তারা কিন্তু প্রতিবাদ করতেন যে না, সাবরিনা কারাগার সম্পর্কে এই কথাটা ভুল বলেছে। কিন্তু এখন পর্যন্ত গত 2 বছরে কেউ এরকম বলতে পারে নাই যে সাবরিনা কারাগার সম্পর্কে বা তার লাইফ সম্পর্কে এই কথাটা ভুল বলেছে। তো আমি মনে করি যে এটা একটা বড় ব্যাপার, এবং আমি যাই করব এখন আমার কোনো কিছুই আর কারো কাছে গোপন না। আমি এমন একটা পাবলিক ফিগারে পরিণত হয়েছি, এমনকি যেটা মানে আমার জীবনে ঘটেছে সেটা যেমন সবাই জানে, যেটা ঘটে নাই বা যেটা আমিও জানি না সেটাও তারা জানে। তো সেগুলা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে অনেকে অভিনেত্রী বলে, এটা আসলে এই অভিনেত্রী শব্দটার সাথে কতটা সততা আছে? আপনি কি আসলেই অভিনয় করেন? আসলে কম বেশি অভিনয় কিন্তু সব মানুষই করে। যেমন আপনি এখন আমার ইন্টারভিউ নিচ্ছেন হয়তো মানে অফিসিয়াল কাজে, কিন্তু মনে মনে হয়তো খুব খিদে লেগেছে, আপনি বিরক্ত, কিন্তু আপনার মুখে সে বিরক্তি নাই। এটা হচ্ছে আপনার একটা অভিনয়। তো এরকম প্রতিটা মানুষই অভিনয় করে। তো আমার কম বেশি একটু অভিনয়ের শখ ছিল। আমি ফজলুর রহমান বাবুর সাথেও একটি নাটকে অভিনয় করেছি। তো কিন্তু যেহেতু আমার স্বামী এটা পছন্দ করেন না, তো আমি আর ফার্দার কোনো অভিনয় যাচ্ছি না। আপনার স্বামীর নামটা বলবেন? উনি কায়েস আহমেদ সেলিম, উনি প্রিন্ট মিডিয়া সাংবাদিক। একটু ব্যক্তিগত অন্যদিকে যাচ্ছি। সাবরিনা, ডাক্তার সাবরিনা আসলে কয় সন্তানের জননী? আমার 7 জন সন্তান আছে, আপনাদের দোয়ায়। এই যে সন্তানদেরকে আসলে সময় দেওয়াটা কতটুকু সম্ভব হয় এত ব্যস্ততার মাঝে? একটা সময় সন্তানদের জন্য বা সন্তানদের কারণে তো মানে একটা অনেক ধরনের কষ্টের মধ্যে যেতে হয়েছে। হ্যাঁ, সন্তানের সাথে যতটা না সময়, ভালো সময়ে, আনন্দের সময় কাটাতে পেরেছি, তার চেয়ে অনেক বেশি মাথা ব্যথা ছিল। সন্তানের টিকা, সন্তানকে কোথাও চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, তখন তো আমি স্টুডেন্ট, সেই টাকাটা আমাকে জোগাড় করতে হবে, মানে এরকম চিন্তা ভাবনা কিন্তু ছিল। তো স্ট্রাগল করেছি এই জীবনে। আমি যখন প্রবীণ হাসপাতালে মাত্র পাশ করে ঢুকেছি, তখন আমার মানে মেয়ের বয়স মাত্র 7 দিন। 8 দিনের দিন বেবি কটে করে নিয়ে ওকে আমি হাসপাতালে নিয়ে গেছি। একটা টেবিলে ওর বেবি কটটা রাখতাম, আমি বসে ডিউটি করেছি। কতটুকু কষ্ট আমি করেছি যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন।
সাত সন্তানের জননী হয়েও আপনি আপনার ফিটনেস কিংবা আপনার সৌন্দর্য এই যে ধরে রেখেছেন, আসলে এর রহস্যটা কি? কি ডাক্তার হিসেবে নাকি? আমি সাধারণত কোনো ধরনের মানে আমি মনে একটা নিয়ন্ত্রিত জীবন যাপন করি। অনেকে আমাকে দেখে বুঝবে না যে আমার লাইফে কতটুকু ডিসিপ্লিন আছে। হ্যাঁ, আমি খুব ডিসিপ্লিনড লাইফ লিড করতে পছন্দ করি সবসময়, এবং আমার মনে হয় যে এটা একটা ভালোই। এবং আমি কখনো অন্যের পিছনে লাগা বা অন্যের খুদ বের করা বা অন্য কারো গীবত করা, এগুলো নিয়ে আমি আমার কখনো মাথা ঘামাই না। এটা আমার মনে হয় মানসিক শান্তিটাই আমার মানে আপনার সৌন্দর্যটা কিভাবে ধরে রাখলেন? সৌন্দর্যের ব্যাপারটাই হচ্ছে একটা আপেক্ষিক। আমি জানি না, কারো কাছে আমাকে সুন্দর লাগে, কারো কাছে লাগবে না। কিন্তু সৌন্দর্যের মেইনলি হচ্ছে একটা জেনেটিক ব্যাপার আছে আমি মনে করি, কারণ আমার পূর্বপুরুষরা ইরান দেশ থেকে এখানে এসেছিলেন। জি সে একটা জেনেটিক ধারা হয়তো কিছুটা বহাল আছে এটি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভিন্ন দিকে যে ডাক্তার সাবরিনা এখন কি রোগী দেখে? অফকোর্স আমি রোগী দেখি। জি, কোথায় দেখেন বলবেন? হ্যাঁ, আমি হচ্ছে অপারেশনটা করি বিডিএম হসপিটালে, আর হচ্ছে রোগী হচ্ছে অনেক জায়গায় দেখি, প্রাইভেটলি চেম্বার করি। তবে আগে যেভাবে একদম পুরো আমি অ্যাবসলিউটলি একজন কার্ডিয়াক সার্জন ছিলাম, শুধু রোগী দেখার ক্ষেত্রে আমি পুরো এফোর্টটা দিতাম। এখন আমি শুধু শুধু একজন কার্ডিয়াক সার্জন না, আমি লিখি, আমার কিছু অ্যাক্টিভিটিস আছে, আমার একটা বন্দিনীদের জন্য একটা ফাউন্ডেশন আছে, বন্দিনী ফাউন্ডেশন, যারা বন্দিনীদের রিহ্যাবিলিটেশন মানে ফিনান্সিয়াল অ্যাজ ওয়েল এজ সোশ্যাল, এটা নিয়ে আমি কাজ করছি। সেই সাথে আমি যেহেতু আমি এখন, আগে তো সক্রিয় রাজনীতি করিনি, এখন সক্রিয় রাজনীতি করছি, তো এই জন্য এখন আমি শুধুই চিকিৎসক না, এখন আমার এই মাল্টিপল কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলোতে আমি মনোযোগ দিই। বিভিন্ন কাজে আপনি জড়িয়ে গেছেন। আপনি জানতে চাই, যদি আপনার কাছ থেকে কেউ যদি চিকিৎসা সেবা নিতে চায়, তাহলে কোথায় গিয়ে যোগাযোগটা করলে আপনাকে পাওয়া যাবে? একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, তারা কনভিনিয়েন্স অনুযায়ী। নির্দিষ্ট কোনো চেম্বার আছে কিনা আপনার? হ্যাঁ, আমি তো কিছু বিভিন্ন জায়গায় বসে বলেছি, তো এরিয়া বেসিসে হয় ওদিকে যাবে যারা সোরাদি হসপিটালের ওই এরিয়াটাতে থাকে, ওখানে যাবে, অথবা শ্যামলী এলাকায় দীর্ঘদিন জীবন ওই এলাকার মানুষ যদি চিকিৎসা সেবা নেয় তাহলে কোন চেম্বারে গিয়ে বিডিএম হসপিটালে আমার সাথে যোগাযোগ করবে। বিডিএম হসপিটাল। ধন্যবাদ। একটু ভিন্ন প্রশ্ন আছে, সেটি হচ্ছে আমরা যে বিষয় নিয়ে বসেছিলাম, আপনি জিসার্স এর যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির, এক কথায় বলতে গেলে যেটি বিএনপির একটি অঙ্গ সংগঠন। তো আসলে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে জিসার্স নিয়ে কি ধরনের কাজ করছেন? আসলে আমাদের এখন সব কাজেরই মূল ফোকাসটা হচ্ছে কি 31 দফার সফল বাস্তবায়ন। জানেন যে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, এটাই হচ্ছে আমাদের মূল ফোকাস। এখন যার যার অবস্থান থেকে যে অবস্থানে আছে, তিনি তৃণমূল থাকুন, তিনি হচ্ছে যে নেতৃস্থানীয় থাকুন, কেন্দ্রীয় কমিটি থাকুন, অথবা উনি হোক শুধু কর্মী, সবার কিন্তু আলাদা আলাদা অবস্থান আছে, এবং সেই অবস্থান থেকে তাকে তার দায়িত্বটাই করতে হবে। তো জিসাস যেভাবে দায়িত্ব পালন করেন, আমার এই ধারাটা আমি পছন্দ করি, যেহেতু আমি এই রাজনৈতিক আদর্শটাকে লালন করি। আর হচ্ছে আমি এখানে যেমন মেইন ফোকাসটা সংস্কৃতি মনোমানুষ, হ্যাঁ, এবং আমি যেহেতু সংস্কৃতি চর্চা করি এবং আমি এটা পছন্দ করি। আসলে কি আমাদের একটাই গোল, সেই গোলে যাওয়ার জন্য আমি যে পথটাই নেই না কেন, আমার হচ্ছে একটা পথ। আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতীয়তাবাদী আদর্শকে ধারণ, লালন এবং এখন 31 দফার সফল বাস্তবায়ন।